সুবিধা করে দেয় এনসিপি ও রাজনৈতিক কিছু নেতাদের। শুরু থেকেই আন্দোলনকারীদের বিরোধিতা সে করেছে এবং গোপন সূত্রে জেনেছি আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল। কথিত আছে সে এনসিপিতে যোগদান করেছে বা করবে। আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি এবং কোনো ক্রমে কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা হবে উচিত। সর্বোপরি আমি ঢাকা নগরবাসী, ঢাকা দক্ষিণের ভোটারগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা ও একজন রাজনীতিবিদ হিসেবে আনুগত্য পোষণ করছি। আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময়ে আমার জীবন ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছি। আপনারা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন, তাই রাজপথে নেমে এসেছিলেন। তবে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, একদম শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না। আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয়, আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। পরাজয় ঘটেছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির। ভেস্তে গিয়েছে জনগণকে ধোঁকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার কোন সম্ভাব্য দেশি বিদেশি চক্রান্ত। আর বিজয় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী জনগণের। যে মাননীয় যে শব্দ, এই শব্দের অর্থটি কি? মাননীয় শব্দটির অর্থ আমি যদি ইংলিশে বলি তাহলে বলতে হয় অনারেবল বা মাননীয়। আমরা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে, প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানেও দেখেছি অনারেবল এমডি, অনারেবল চেয়ারম্যান এভাবে লেখা হয়। অতএব এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে, এর মাধ্যমে মূল যে বিষয়টা, এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে, এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে, বাংলাদেশের জনগণের যে আন্দোলন, যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সেটি করা হয়েছে এই একটি শব্দের মাধ্যমে। এই একটি শব্দের কোনো তাৎপর্য নাই, কিছুই নেই। আমি যেটা বললাম, এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, যে কোনো চিঠিতে ওটা লেখা হয়। অতএব আমি জানি না যে, আমি জানি কেন, জাস্ট মূল বিষয়টাকে আড়াল করার জন্য সোশ্যাল মিডিয়া এবং 2-3 দিন আমি মেইনস্ট্রিম টিভি চ্যানেলগুলোর মধ্যেও দেখেছি যে টক শোতে, এবং উপদেষ্টা নিজেও বলছে, মানে এটা এমন কি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না। এটা তো আইন লঙ্ঘন না, সরকার যে আইন লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, সেটা নিয়ে আলাপ হওয়া দরকার। মূল বিষয় হতে হবে সেইটা, এটা না। আর দ্বিতীয় যে বিষয়টি বললেন, অবশ্যই আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন, সেটা 20 বছর আগের ইতিহাস। কিন্তু গত 3 টার্মে, গত 15 বছরে তার কর্মকাণ্ড কি ছিল, সেটির উপর ভিত্তি করে সে দোষর হতে পারে কিনা, সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই। 30 বছর আগে, 5 বছর আগে কি ভূমিকা রেখেছে, সেটা নিয়ে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না। মিডিয়া ট্রায়ালের বিষয়টি হচ্ছে যে, এটা আজকে থেকে নয়, আপনারা জানেন যে আরো জানুয়ারি মাস থেকেই এই ধরনের একটি
মানে তৎপরতা শুরু হয় এবং তখন এটা প্রেডিক্ট করা হয়েছিল। শুরু হওয়ার প্রায় 2 সপ্তাহ আগে আমাদের কয়েকজন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা প্রেডিক্ট করেছিলেন যে মিডিয়া ট্রায়াল শুরু হতে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেটি হয়েছে। এখানে লক্ষ্য করতে হবে যে বিগত দিনে মিডিয়ার ভূমিকা এবং মিডিয়ার মালিকরা কারা ছিলেন, কারা মিডিয়ার মালিকানা পেয়েছেন, খুনি হাসিনার আমলে কাদেরকে মিডিয়ার মালিকানা দেওয়া হয়েছে, তারা কি ভূমিকা পালন করেছে, তাদের বক্তব্য শেষ দিন পর্যন্ত কি ছিল, এমনকি 3 তারিখেও তারা কি ধরনের বক্তব্য দিয়েছে। অতএব মিডিয়া ট্রায়ালের মুখোমুখি যে আমরা হচ্ছি এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কারণ সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে, তাদেরকে কিন্তু এখনো সেইভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি, যার মাধ্যমে এরকম সাংবাদিকতা, যেটিকে হলুদ সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা, সেটি কিন্তু নিরসন করা যায় না, তারা রয়ে গিয়েছে। বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলার যে অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এখনো আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন। এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম, সেখানে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে, যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠভাবে কাজ করেছে। কিন্তু এই ব্যক্তি তো আরো অনেকেরই ঘনিষ্ঠভাবে কাজ করেছে। অতএব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দিবে না। এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠান চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, সেটি বাধাগ্রস্ত হতে পারে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা সেই দলকে গঠনের জন্য কাজে লাগানোর কাজ বাধাগ্রস্ত হতে পারে। এই সকল জিনিস বিবেচনায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। ইতিমধ্যে গতকালকে আমরা স্পষ্ট করে বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একমাত্র রেজিস্টার্ড নগর ভবনের একমাত্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটি রয়েছে সেটি আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে। এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা বিএনপির সমর্থক, তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না। তারা যদি এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে নির্মমভাবে আঘাত করে এবং একজন তাকে ছুরি দিয়ে স্ট্যাব করা হয়, তার লাংসে একটা ফুটা হয়েছে, আমরা জানি না তার কি হবে, এবং আরো কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে। তো তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোসরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন।